আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আলোচনা করতেছি উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ নিয়ে। এটি আমাদের এইচএসসি বটানি বইয়ের নবম অধ্যায় তথা প্ল্যান্ট ফিজিওলজি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উদ্ভিদের দেহে খনিজ লবণ পরিশোষণ বাহ্যিক যে উপাদানগুলো দ্বারা প্রভাবিত হয় সেই উপাদানগুলোকেই বলা হয় খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ। আমরা এখানে কতগুলো প্রভাবক নিয়ে আগে থেকেই লিখে রেখেছি, আমরা এই প্রভাবকগুলোরই বিস্তারিত ব্যাখ্যা করব। আমরা 1 নম্বর প্রভাবক হিসেবে রেখেছি আয়নের ঘনত্ব। স্বাভাবিকভাবেই যদি পরিবেশে খনিজ লবণের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ মাটির কৈশিক পানিতে যদি খনিজ লবণের পরিমাণ বেশি থাকে তাহলে খনিজ লবণের প্রাপ্যতা বেড়ে যাবে, আর তখন খনিজ লবণ পরিশোষণের হারও বেড়ে যাবে। তবে এটিও ঠিক যে যদি অতিরিক্ত মাটিতে খনিজ লবণ থাকে তখন কিন্তু আবার খনিজ লবণের শোষণের হার হ্রাস পেয়ে যায়। অর্থাৎ একটি সীমা পর্যন্ত যদি খনিজ লবণের পরিমাণ বাড়ে তখন উদ্ভিদের লবণ পরিশোষণের ক্ষমতা বেড়ে যায়। যে জন্য মাটিতে সার দেওয়া ভালো। রাসায়নিক সার মানে তো খনিজ লবণ, অ্যামোনিয়াম সালফেট, ক্লোরাইড, নাইট্রেট। ওকে, তো আমরা যখন জমিতে সার দিচ্ছি তখন উদ্ভিদের খনিজ লবণ শোষণ হার বেড়ে যাচ্ছে। কিন্তু এটাও ঠিক, জমিতে যদি আমরা অতিরিক্ত মাত্রায় সার দিয়ে দিই তখন কিন্তু আবার খনিজ লবণ শোষণের পরিমাণ হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। আমরা এটিই বুঝিয়েছি, একটি সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব বাড়লে খনিজ লবণ শোষণ বৃদ্ধি পায়, এর চাইতে অতিরিক্ত হয়ে গেলে তখন আবার খনিজ লবণ শোষণ হ্রাস পাবে। আমরা 2 নম্বর বিষয়টাকে দেখতেছি তাপমাত্রা। আসলে পরিবেশে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তাপমাত্রা থাকে, তো আমরা জানি যে তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ প্রভাবক জীবের জন্য। তো এখানে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে অপটিমাম তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রাতে উদ্ভিদের দেহে খনিজ লবণ পরিশোষণ ব্যাপকভাবে চলে। এই তাপমাত্রার কম, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম কিংবা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি হলে খনিজ লবণ পরিশোষণের হার হ্রাস পায়। আমরা 3 নম্বর উপাদানটিকে দেখতেছি বা প্রভাবককে দেখতেছি আলো। আলো খনিজ লবণ পরিশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে আলো থাকলে দিনের বেলায় খাদ্য তৈরি হয়, পত্ররন্ধ্র খুলে যায়, আর পত্ররন্ধ্র খুলে গেলে তখন উদ্ভিদের প্রস্বেদন চলে, আর প্রস্বেদনের ফলে ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয়, পানির প্রবাহ উত্তোলন হয়। ওকে, ঊর্ধ্বমুখী প্রবাহ চলে, আর ওই ঊর্ধ্বমুখী প্রবাহের সাথে ব্যাপক প্রবাহ মতবাদ যেটা আমরা পড়েছিলাম, খনিজ লবণ পরিশোষণের ফলে ব্যাপকভাবে তখন খনিজ লবণ উত্তোলিত হয় উদ্ভিদের সারা দেহে। অর্থাৎ যদি আলো থাকে তাহলে পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্র খুলে গেলে প্রস্বেদন হয়, আর প্রস্বেদন হলে খনিজ লবণ শোষণ বৃদ্ধি পায়। আমরা এটি দেখিয়েছি লবণ পরিশোষণে ধনাত্মক প্রভাব ফেলে, অর্থাৎ আলো খনিজ লবণ পরিশোষণে ধনাত্মক প্রভাব ফেলে। আলো বাড়লে খনিজ লবণ পরিশোষণ বাড়বে। প্রস্বেদন, আলোর সাথে প্রস্বেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই জিনিস, আলো যা প্রস্বেদনও তাই। আলো বাড়লে প্রস্বেদন বাড়বে, প্রস্বেদন বাড়লে খনিজ লবণ পরিশোষণও বাড়বে। আমরা এটিই লিখেছি, প্রস্বেদনের ফলে লবণ পরিশোষণের হার বৃদ্ধি পায়। অর্থাৎ যত বেশি প্রস্বেদন, যত বেশি পানি উত্তোলন, খনিজ লবণ তত বেশি উত্তোলিত হবে, আর যত বেশি খনিজ লবণ উত্তোলিত হবে মূলে খনিজ লবণের সংকট দেখা দিবে, আর তত বেশি পরিবেশ থেকে খনিজ লবণ মূলের ভেতরে প্রবেশ করবে। অক্সিজেনের কথা আমরা বলেছি, অক্সিজেনের ফলে শ্বসনের হার বৃদ্ধি পায়, আর শ্বসনের হার বৃদ্ধি পেলে এটিপি বা জৈবিক শক্তি উৎপাদন বৃদ্ধি পায়, আর জৈবিক শক্তি উৎপাদন বৃদ্ধি পেলে তখন সক্রিয় লবণ পরিশোষণের হার বৃদ্ধি পায়। আমরা জানি যে লবণ পরিশোষণ 2 প্রকার, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। সক্রিয় লবণ পরিশোষণে এটিপির প্রয়োজন পড়ে, আর এটিপি আসে শ্বসনের মাধ্যমে। চিন্তাটা এভাবে আমাদেরকে করতে হবে। আর শ্বসন হয় অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ আমরা বলতে পারি অক্সিজেনের উপস্থিতিতে লবণ পরিশোষণের হার বৃদ্ধি পায়। অর্থাৎ আলো, প্রস্বেদন, অক্সিজেন এগুলো লবণ পরিশোষণে ধনাত্মক প্রভাব ফেলে। পরবর্তী বিষয়টি আমরা দেখতেছি শাসনিক বস্তু বা শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু আমরা বলতে কি বুঝি? যে সমস্ত বস্তুগুলোকে জারিত করে শক্তি উৎপাদন করা যায়। একই ঘটনা, অক্সিজেন কাকে জারিত করবে? শ্বসনিক বস্তুকে। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যদি খনিজ লবণ পরিশোষণ বাড়ে তাহলে শ্বসনিক বস্তুর উপস্থিতিতেও খনিজ লবণ পরিশোষণ বাড়বে, কারণ অক্সিজেন তো আর হাওয়ার উপরে কাজ করবে না, অক্সিজেন কাজ করবে কার উপরে? শ্বসনিক বস্তুর উপরে। অর্থাৎ অক্সিজেন বেশি, দ্যাটস মিন শ্বসনিক বস্তুও যদি বেশি হয় তাহলে খনিজ লবণ পরিশোষণ বাড়ে। অর্থাৎ আমরা বলেছি এটি খনিজ লবণ পরিশোষণে ধনাত্মক প্রভাব রাখে। অক্সিজেন যেমন ধনাত্মক প্রভাব রেখেছিল আমাদের
রাসায়নিক বস্তুগুলোও খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে ধনাত্মক প্রভাব রাখে। আয়নের পারস্পরিক ক্রিয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি মাটিতে অনেক আয়ন থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, নাইট্রেট, ক্যালসিয়াম, সালফেট, ব্রোমাইড, ওকে, অ্যামোনিয়াম। এখন এই যে আয়নগুলো, একটি আয়ন আর একটা আয়নকে প্রভাবিত করে। দেখা গেল একটি আয়নের উপস্থিতিতে অন্য একটি আয়ন শোষণ ব্যাহত হচ্ছে, অর্থাৎ অনেক সক্রিয় আয়নগুলো খুব দ্রুত শোষণ হয়। তো এটা আমরা দেখিয়েছি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এর উপস্থিতিতে পটাশিয়াম শোষণ হ্রাস পায়। অর্থাৎ যদি মাটিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ বেশি থাকে, তাহলে ওই মাটিতে পটাশিয়াম আয়ন শোষণটা হ্রাস পায়। অর্থাৎ মাটির কৈশিক পানিতে একাধিক আয়ন থাকে এবং এই আয়নগুলো পরস্পরের সাথে সম্পর্কিত এবং একটি আয়ন আরেকটা আয়নের উপরে পজিটিভ কিংবা নেগেটিভ প্রভাব ফেলে। এখানে আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন পটাশিয়াম আয়নের উপরে নেগেটিভ প্রভাব ফেলে। আবার ক্লোরাইড যদি বেশি বেশি শোষণ হয়, তাহলে অটোমেটিক্যালি আবার ক্যাটায়ন কিন্তু বেশি বেশি শোষণ হবে। এভাবে কিছু কিছু আয়ন কিছু কিছু আয়নের উপরে ধনাত্মক প্রভাব রাখে পরিশোষণের ক্ষেত্রে, আবার কিছু কিছু আয়ন কিছু কিছু আয়নের উপরে ঋণাত্মক প্রভাব রাখে লবণ পরিশোষণের ক্ষেত্রে। আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বৃদ্ধি অঞ্চল। বন্ধুরা, বৃদ্ধি অঞ্চলে তো বুঝতেই পারতেছো যে প্রচুর রাসায়নিক বস্তু তৈরি করতে হয়, আর রাসায়নিক বস্তুগুলো আমরা তৈরি করি মূলত খনিজ লবণের মাধ্যমেই। খনিজ লবণগুলো আসলে আমরা শোষণ করে, উদ্ভিদ শোষণ করে কি করে, সেটা দিয়ে দেহ গঠন করে, বিভিন্ন এনজাইমে ব্যবহার করতেছে, বিভিন্ন প্রোটিন তৈরিতে কাজ করাচ্ছে, শর্করা তৈরিতে আয়নগুলো ব্যবহৃত হচ্ছে। তাহলে এই যে আয়নগুলো, তার মানে শোষণ হচ্ছে কেন? উদ্ভিদের জৈবিক কাজ সম্পাদনের জন্য। তো বৃদ্ধি অঞ্চলটা কিন্তু সব থেকে বেশি জৈবিক কাজ চলে উদ্ভিদের ভাজক টিস্যুতে। অর্থাৎ যদি উদ্ভিদ বৃদ্ধরত অবস্থায় থাকে, তাহলে সেই অঞ্চলে খনিজ লবণের পরিমাণ বা প্রয়োজনীয়তা অনেক বেশি। অর্থাৎ তখন কিন্তু উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণের হার বেড়ে যাবে। সুতরাং আমরা ধরে নিতে পারি বসন্তকালে উদ্ভিদের বৃদ্ধি সম্পন্ন হয়, নতুন নতুন পাতা জন্মায়, নতুন নতুন ডালপালা জন্মায়, ফুল ফল হয়। ওকে, তাহলে এই টাইমে উদ্ভিদের দেহে খনিজ লবণ পরিশোষণ বাড়বে। শীতকালে কিন্তু উদ্ভিদ একটা স্থিতিশীল অবস্থায় থাকে, এই স্থিতিশীল অবস্থাতে সে খুব একটা খনিজ লবণ শোষণ করে না। অর্থাৎ আমাদের সময় নিয়ে আমরা কথা বলতেছি না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৃদ্ধি অঞ্চল। যদি উদ্ভিদের দেহে বৃদ্ধি সাধিত হয়, তাহলে উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণের হার বেড়ে যায়। আর যদি উদ্ভিদে বৃদ্ধি রহিত হয়, তাহলে উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণ হ্রাস পায়। তো এভাবেই আমরা এই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা খনিজ লবণ পরিশোষণে বিভিন্ন উপাদানের প্রভাব সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।